টাকা এমন একটা জিনিস যা ভিক্ষুক থেকে কোটিপতি সবাই পেতে চায়। এটি শুধু এক টুকরো কাগজ নয়, বরং এটি নিজেই একটি আসক্তিতে পরিণত হয়েছে। টাকা এমন একটি ভাষা যা পিএইচডিধারী থেকে শুরু করে অশিক্ষিত ব্যক্তিও বোঝে। এটি এমন একটি জিনিস যা মানুষের বসবাসের জায়গা বদলে দিয়েছে। বন থেকে মেঘছোঁয়া অট্টালিকায় নিয়ে গেছে, যেখানে মানুষ বাতাসের চেয়েও দ্রুত গতিতে চলাফেরা করে। টাকা হলো এক টুকরো কাগজ যার নিজের কোনো মূল্য নেই, কিন্তু এটি আপনাকে অন্য জিনিসের মূল্য বলে দেয়। এখন প্রশ্ন হলো, টাকা এত শক্তি পেল কোথায় থেকে? আসুন একটু বিস্তারিত বুঝে নেওয়া যাক। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, উপরের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। হাজার হাজার বছর আগে মানুষ লেনদেনের জন্য বিনিময় প্রথা ব্যবহার করত। এক জিনিসের বিনিময়ে অন্য জিনিস দেওয়া হতো। উদাহরণস্বরূপ, কারো যদি চাল থাকে এবং চিনি প্রয়োজন হয়, তাহলে তাকে এমন একজন লোক খুঁজে বের করতে হবে যার চিনি আছে এবং একই সঙ্গে তার চালেরও প্রয়োজন আছে। এই ধরনের সমস্যার কারণে মানুষ একটি নতুন পদ্ধতি নিয়ে আসে, যা হলো মুদ্রা। মানুষ বিভিন্ন পণ্য যেমন গবাদি পশু, শস্য, তামাক এবং মদের মাধ্যমে ব্যবসা শুরু করে। কিন্তু এখানে সমস্যা ছিল, যেমন পণ্যের মূল্য নির্ধারণ করা কঠিন ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে পণ্য নষ্ট হয়ে যেত। যেমন গবাদি পশু মরে যেতে পারে, শস্য পচে যেতে পারে। এই সমস্যাগুলো সমাধানের জন্য মানুষ স্বর্ণ ও রূপো দিয়ে তৈরি মুদ্রা ব্যবহার করা শুরু করে। কিন্তু এই পদ্ধতিতেও সমস্যা ছিল। স্বর্ণ ও রূপা ভারী এবং বহন করা কঠিন ছিল, আর চুরির ঝুঁকিও ছিল। তাই কিছু স্বর্ণকার এবং অন্য লোকেরা মিলে একটি সমাধান বের করলো। তারা লোকেদের বলল, তোমরা তোমাদের সোনা আমাদের কাছে জমা রাখো, আমরা তা নিরাপদে রাখবো। বিনিময়ে আমরা তোমাদের একটি কাগজের রসিদ দেব, যেখানে লেখা থাকবে তোমরা কতটুকু সোনা আমাদের কাছে রেখে দিয়েছ। এই রসিদের নাম ছিল IOU, অর্থাৎ আমি তোমার কাছে ঋণী। এই আইডিয়াটি সবার খুব পছন্দ হয়েছিল এবং লোকেরা তাদের সোনা স্বর্ণকারদের কাছে রাখতে শুরু করে। কিন্তু কিছু সময় পর স্বর্ণকাররা লক্ষ্য করে যে বেশিরভাগ লোক তাদের সোনা ফেরত নেয় না। সবাই শুধুই সেই রসিদ দিয়ে ব্যবসা করতে শুরু করে, কারণ সবাই বিশ্বাস করত যে রসিদ থাকলে সোনাও আছে। এই পর্যবেক্ষণের পর স্বর্ণকাররা লোভী হয়ে পড়ে। তারা বুঝতে পারলো যে তারা রসিদ তৈরি করেও টাকা উপার্জন করতে পারে। তারা এমনকি ভুয়া রসিদও তৈরি করা শুরু করে দেয়, যেগুলোর পেছনে কোনো লেনদেনের হাত ছিল না। এভাবেই বিশ্বের সবচেয়ে বড় আইনি কেলেঙ্কারি শুরু হয়, যা এখনো চলে আসছে। সেই স্বর্ণ সংরক্ষণের দোকানগুলোই ছিল বিশ্বের সর্বপ্রথম ব্যাংক, এবং সেই রসিদগুলোই ছিল পৃথিবীর সর্বপ্রথম মুদ্রা বা ব্যাংক নোট। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে একটি ব্যাংক কিভাবে কাজ করে, আপনি সম্ভবত বলবেন যে আমরা ব্যাংকে টাকা জমা রাখি এবং ব্যাংক সেই টাকা অন্যকে ঋণ দেয়। এরপর তারা সুদ আদায় করে এবং মুনাফা অর্জন করে। সাধারণ ব্যাপার, তাই না? কিন্তু আসলে ব্যাংকিং সিস্টেমের চেয়ে অনেক বেশি জটিল। ধরুন আপনি ব্যাংকে 10,000 টাকা জমা রাখলেন। ব্যাংক নিয়ম অনুযায়ী 10% রিজার্ভ রাখবে এবং বাকি 900 টাকা অন্যকে ঋণ দেবে। এখন আপনি যদি আপনার ব্যালেন্স চেক করেন, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টে 1000 টাকা আছে। আর যে ব্যক্তি 900 টাকা ঋণ নিয়েছে, সে যদি তার ব্যালেন্স চেক করে, তাহলে তার অ্যাকাউন্টে 900 টাকাই দেখতে পাবে। এর মানে হলো ব্যাংক শুধু তার কম্পিউটারে কিছু সংখ্যা টাইপ করে বাজারের অতিরিক্ত 900 টাকা তৈরি করেছে, যা আসলে ভার্চুয়াল টাকা, কারণ এর পেছনে কোনো নগদ অর্থই নেই। এই খেলা এখানেই শেষ নয়। যে ব্যক্তি 900 টাকার ঋণ নিয়েছে, সে অবশ্যই সে টাকা দিয়ে কিছু কিনবে। যখন সে টাকা খরচ করবে, তখন সে টাকা অন্য কারো অ্যাকাউন্টে জমা হবে। আবার ব্যাংক সেই 900 টাকার 10% রিজার্ভ রাখবে এবং বাকি 810 টাকা অন্য কাউকে ঋণ দেবে। এই প্রক্রিয়ায় ব্যাংক মাত্র 1000 টাকা নগদ আমানত থেকে 10,000 টাকা পর্যন্ত ভার্চুয়াল মুদ্রা তৈরি করতে পারে। আপনি মনে করেন যে ব্যাংকে আপনার টাকা নিরাপদ আছে এবং আপনি যখন খুশি তখন তুলতে পারবেন, কিন্তু আসলে তা নয়। যদি মাত্র 20 থেকে 30% মানুষ একসাথে তাদের টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে ব্যাংক আপনার টাকা পুরোটা ফেরত দিতে পারবে না, কারণ তাদের কাছে সব টাকা নেই। ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের কারণে ব্যাংক শুধু সম্ভাব্যতার উপর কাজ করে। উদাহরণস্বরূপ, যদি বিশ্বের সব ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স যোগ করা হয়, তাহলে দেখা যাবে যে মাত্র 10% নগদ অর্থ আছে, বাকি 90% শুধু ভার্চুয়াল ডিজিট, যা আপনি শুধু আপনার মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাবেন। টাকার এই ভ্রম ইচ্ছাকৃতভাবে জটিল করে তোলা হয়েছে, যাতে সাধারণ মানুষ এটি সহজেই বুঝতে না পারে এবং এই সিস্টেমে আটকে থাকে। মানুষ মনে করে যে মুদ্রা এবং টাকা একই জিনিস, কিন্তু তা নয়। মুদ্রা হলো বিনিময়ের মাধ্যম, কিন্তু অর্থ নিজেই একটি মূল্যবান সম্পদ। আপনার বাড়িতে পড়ে থাকা 1000 টাকা নোটের বান্ডিল রাতারাতি কাগজে পরিণত হতে পারে, যদি সরকার সেগুলোকে প্রত্যাখ্যান করে,
কারণ এগুলো মুদ্রা। কিন্তু স্বর্ণ মুদ্রার মূল্য আপনার বাড়িতে যেমন আছে তেমনই থাকবে, যাই হোক না কেন, সরকার বলুক বা না বলুক। যাই হোক, প্রভাবশালীরা আপনাকে বলবে যে সোনার বন্ড কিনুন, ডিজিটাল সোনা নিন, এটা করুন, ওটা করুন, না হলে এটা ওটার উপর আরোপ করা হবে। কিন্তু আমি বলবো আসল সোনা কিনুন, কারণ কিছু সিদ্ধান্ত করের ভিত্তিতে নেওয়া হয় না। এখন আপনার যদি 5 থেকে 10,000 কোটি টাকা থাকে, তাহলে 2 থেকে 4% ট্যাক্স নিয়ে চিন্তা করার দরকার নেই। সত্যি কথা হলো, শুধুমাত্র আসল পণ্যই মহামারীর সময়ে দরকারি। কাউকে গোল্ড বন্ড সার্টিফিকেট দেখিয়ে সারা বছরের রেশন কেনা যায় না, কিন্তু অল্প পরিমাণ স্বর্ণ বাড়িতে রাখলে সারা বছর তা দিয়ে চালানো যায়। এই কাগজের মুদ্রা শুধু বিশ্বের উপর নির্ভর করে এবং পৃথিবী শুধু বিশ্বের উপর স্থির। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।